আমার রুমে যাবি। ড্রেসিং টেবিলের 3 নম্বর ড্রয়ারে আলমারির চাবির ছোড়া ভাবি। সব থেকে বড় চাবি দিয়ে আলমারি খুলে সবচেয়ে ছোট চাবি দিয়ে তার মাঝে ড্রয়ার খুলে আমার আর তাসফির বিয়ের কাবিননামা নিয়ে আসবি। ড্রাইভারকে বলবি হাই স্পিডে গাড়ি চালাতে, সঙ্গে বাবাকেও আনবি। 10 মিনিটের মাঝে কলেজে পৌঁছবি। আই রিপিট, 10 মিনিট। কিন্তু কোনো কথা নয় আপা, যা বলেছি দ্রুত কর, সময় কম। বাসন্তী কেবলই একটু ড্রয়িং রুমে বসেছিল। ভাইয়ের কথা মনে না মানে না বুঝলেও উম, যা বললো সে তাই করলো। মানসা তাসফিদের পিছু পিছু এসেছিল, সব দেখে আহাজারি করে বলল, ও মাই গড, এসব কি তাসবি? শেষে কিনা তুমি আর নিস্তব্ধ স্যার? এই জন্যই বুঝি নিস্তব্ধ স্যার তোমার বারবার নিজের চেম্বারে ডাকতো। ইস, হাউ রোমান্টিক। তাসফি চোখ ফেটে বেরিয়ে এলো নোনা জলের ভান্ডার। তাসফি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলল, মুখ সামলে কথা বলবে। মনসা, নিস্তব্ধ ইয়াসার আমার প্রেমিক নয়, হি ইজ মাই হাজব্যান্ড। হাজব্যান্ডের সঙ্গে কেউ ফষ্টি নষ্টি করে না, বুঝেছো? আমাদের হালাল সম্পর্ক। তাই বদ্ধ রুমে আমরা কি করব না করব তোমরা বলার কে শুনি? মানসা অবাক হওয়ার ভান করে বলল, ও তাই বুঝি? নিস্তব্ধ স্যার তো তোমার হাজবেন্ড। হাসালে তাসবি। মানসা জোরে জোরে হাসতে লাগলো। নিজেদের নোংরামি ডাকতে এখন মিথ্যে গল্প পাচ্ছ? অসাধারণ নোংরামে। মানসার গালে ঠাস করে চড় পড়ল। পুরুষটা বোধ হয় নিজের সর্বশক্তি লাগিয়ে কষিয়ে চটটা বসিয়েছিল গালে। মানসার মাথা ঘুরে উঠল চরের ধমকে। ইডিয়েট, তোমার সাহস কি করে হয় আবার ওয়াইফকে নোংরামে বলার? কি হলো? আনসার মি। মানসা কোনো উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। সে এখনো শকেই আছে। নিস্তব্ধ এক পলক তাসফির পানি চাইল, কাজ জড়িয়ে ভরসা দিয়ে আদুরে স্বরে শুধালো, কিচ্ছু হয়নি বউ, এই তো সব ঠিক হয়ে যাবে এক্ষুনি। আমি ঠিক করে দেবো সব, প্রমিস জান। মানসার দিকে তাকিয়ে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও তোমার ম্যাডামের কাছে। মানসা বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। তার চোখ ছলছল করছে। তার মানে কি সত্যি তাসফি? মানসা আর ভাবতে পারছে না। কাপা কণ্ঠে শুধালো, আমায় মাফ করে দিও তাসবি। নিস্তব্ধ তাসফির হাত আঁকড়ে ধরে সামনে এগিয়ে চলল। আশা আর স্বর্ণিধি এক পলক মানসার দিকে চেয়ে তারাও চলল ওদের পিছু পিছু। মানসা ওখানেই ঠাস করে বসে পড়ল। তবে কি বাবা এই বিষয়ে অবগত ছিল? তবে কেন তাকে জানালো না? মানসা হাওমাও করে বসে কাঁদতে লাগলো, কিন্তু তার কান্না কারোর কাছে পৌঁছালো না, আর না কেউ দেখলো। নিস্তব্ধ মাঠে জড়ো হওয়া সকলের সামনে তাসফির হাত ধরে টেনে এনে দাঁড় করালো। নিস্তব্ধ সবার সামনে এনে তাসফিরকে দাঁড় করালো। নিস্তব্ধ তাসফির পিছনে দাঁড়ালো। তাসফির 2 হাত ধরে উঁচু করলো, আরও একটু হাতের চাপ প্রয়োগ করে গম্ভীর করলো। বজ্র কণ্ঠে বলল, এই নাও, তোমাদের সকলের সামনেই ফষ্টি নষ্টি করছি। নাও নাও, দেখে নাও। এভাবেই তো ভিডিওতে তাসফির হাত গভীরভাবে ধরে রেখেছিলাম, তাই না? এতটা কাছাকাছি দাঁড়িয়েছিলাম, তখন সামনে দাঁড়িয়েছিলাম, এখন পেছনে। এটা কোনো বড় ম্যাটার নয়। নাও নাও, দেখো সবাই, লুক অ্যাট মি। এভাবেই ফষ্টি নষ্টি করছিলাম, রাইট? এতক্ষণে মাঠে হওয়া সকল গুঞ্জন থেকে কেমন গুমোট ভাব আঁকড়ে ধরল সকলকে। সবাই স্তব্ধ বদনে সামনে তাকিয়ে আছে, এমনটা তাদের মোটেও আশা ছিল না। সবাই একে অপরের দিকে অবাক দৃষ্টিতে নিক্ষেপ করে চাইল। নিস্তব্ধ সকলে নীরবতা অবলোকন করে মুচকি হাসল। তাসফিকে পুনরায় সযত্নে তার পাশে দাঁড় করিয়ে তার হাত আঁকড়ে ধরে থাকলো, যেন ওই একমাত্র হাতই তাসফির ভরসা। এই হাত তাকে সব বিপদের থেকে মোকাবিলা করাবে, তাকে রক্ষা করবে। ভিড়ের মাঝ থেকে একটা ছেলে বলে উঠল, নিস্তব্ধ মুচকি হেসে ঠাট্টা স্বরে বলল, কি বলছো ভাই? নিজের হালাল স্ত্রীর সঙ্গে নোংরামো কেন করবো? আরে এটাকে তো রোমান্স বলে, জানো না বুঝি? নিস্তব্ধর কথার মানে বুঝতে সবাই একে অপরের দিকে হতভম্ব হয়ে চাইল। নিস্তব্ধ আবারও শক্ত কণ্ঠে বলল, আর হ্যাঁ, এখানে আমি কোনো শিক্ষক বা ডাক্তার নই, আর না তো তোমরা আমার শিক্ষার্থী। আমি এখানে কথা বলছি একজন সাধারণ মানুষ, একজন হাজবেন্ড হিসেবে, যে তার স্ত্রীর সঙ্গে নোংরামো তকমা কিছুতেই সহ্য করবে না। আর তোমরাও আমার মতো সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষ সাধারণ মানুষের মাঝে এখন কোনো শিক্ষক শিক্ষার্থী বলতে কিচ্ছু নেই। আশা করি বুঝাতে পেরেছি। বাসন্তী ততক্ষণে সেখানে এসে হাজির হয়েছে। নিস্তব্ধ তাসফির কাঁধে হালকাভাবে জড়িয়ে পড়ল। হ্যাঁ, এই নিস্তব্ধ ইয়াসার বিবাহিত।
আর এই যে তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা তার একমাত্র অর্ধাঙ্গিনী। আমরা বদ্ধ চেম্বারে কোনো নোংরামি করছিলাম না, বরং যে আমাদের প্রাইভেট মোমেন্টের ভিডিওগুলো পাবলিক করেছে সেই ব্যক্তি অপরাধী। আর বিয়ের কথা বানোয়াট মনে হলে এই যে কাবিননামা চেক করে দেখতে পারো, তবুও বিশ্বাস না হলে তারিখ মিলিয়ে দেখতে পারো। ভাবতেই পারো আমার বাপ উকিল, এগুলো বানানো সহজ ব্যাপার। আরে ভাই, আইন এতটাও সোজা নয় যে তুমি 10 মিনিটে জাল কাগজ বানাবে। তবুও বিশ্বাস না হলে এক্সপার্টকে দিয়ে সই করা কলমের কালি পরীক্ষা করিয়ে দেখতে পারো তা কতটা পুরনো। যে কাজী বিয়ে পড়িয়েছে তাকেও ডেকে আনতে পারো, অ্যাজ ইয়োর উইশ। বাট তাসফি, মাই ওয়াইফ, ইট উইল নট বি ফলস প্রুফ ইন এনি ওয়ে। সকলের চোখে বিস্ময়। পুনরায় শুরু হলো গুঞ্জন। এই তবে কি এই তাসফি নামের মেয়েটাই নিস্তব্ধ স্যারের বউ? ও মাই গড, এই মেয়েটাই? ছি, আর আমরা কিনা শুধু শুধু মেয়েটাকে এত কথা শোনালাম। সত্যি, ইস, আসলেই আমরা বোকা। না বুঝে স্যারকে কত কথা বলে ফেললাম। মানুষ না বুঝে কেন যে এইসব ভিডিও করে পাবলিক করে বুঝে না। সত্যি, পুরো কথা না জেনেই এরা সবাইকে নাস্তানাবুদ করে। ছি ছি। নিস্তব্ধ সকলের দিকে তাকিয়ে কৌতুক করে হাসলো। কিছুক্ষণ আগে যারাই দুর্নামের বন্যা বয়ে দিচ্ছিল, দেখো এখন তারাই আবার আফসোসের সাগরে সমুদ্রে ভাসছে। হায় রে মানব জাতি। তাসবি অপলক তাকিয়ে রইল তার ডাক্তার সাহেবের মুখশ্রীর পানে। তার সুদর্শন ডাক্তার সাহেবের রাগী মুখখানা দেখতে বোধ হয় আরও একটু বেশি সুদর্শন লাগছে। কি অদ্ভুত, তাসবির এত কিছুর মাঝেও এত কেন ভালো লাগছে? কেন ইচ্ছে করছে নিস্তব্ধ ধরে রাখা হাতখানা আর না ছাড়তে? কেন ছাড়বে সে? আজন্ম কাল ধরে রাখবে সে তার সুদর্শন বুদ্ধিদীপ্ত ডাক্তার সাহেবের হাতখানা। এই জন্মে, পর জন্মে, সব জন্মে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে। নিস্তব্ধ সকলকে থামতে বলে উচ্চ কণ্ঠে শুধালো, তোমাদের শিক্ষক হিসেবে একটা উপদেশ দিতে চাই। জীবনে কখনো কোনো পদক্ষেপ যাচাই বাছাই না করে নেবে না। এখনকার অনলাইনের যুগে কে সত্য বললো কে মিথ্যা বললো এটা বাছাই করা বড্ড মুশকিল। আর তা যদি হয় আমাদের একদমই অজানা, তাহলে তো কথাই নেই। সমাজ আমাদের যেভাবে পারবে লুফে নেবে। তাই কারো দিকে আঙ্গুল তোলার আগে সত্য মিথ্যা যাচাই করে নেবে। তোমাদের একটা কথার প্যাঁচে কত মানুষ কত সমস্যায় পড়ে তা তোমাদের ধারণারও বাইরে। আজ যদি আমার অর্ধাঙ্গিনী দুর্বল হতো, আমি দুর্বল হতাম, তবে তো তোমাদের সামনে এই সত্যগুলো তুলে ধরার চেষ্টা করতাম না। অপমানে ঘরে বসে থাকতাম। আমার স্ত্রী প্রতিবাদ না করে কান্না করে বুক ভাসিয়ে ফেলতো। আর তোমরা কি করতে? একজনের মিথ্যেকে বুকে পুষে রেখে মিথ্যেকে সারা জীবন সত্য মেনে আসতে। আর আমরা কি করতাম? সমাজের অসুস্থ মানসিক টর্চারে অতিষ্ঠ হয়ে উঠতাম। তাই কখনো কাউকে মানসিক আঘাত করার আগে সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন যাচাই করে নেবে। কখনো কখনো এই সত্য মিথ্যা একটা প্রাণের মূল্যের সমান ভাগিদার হয়ে দাঁড়ায়, যা আমরা আমাদের সমাজের মানুষ তা কল্পনাও করতে পারি না। এই সত্য মিথ্যার খেলা মানব জীবনেও তোমাদের অনেকটা কাজে দেবে। প্রতিটা পদে পদে নতুন করে মানুষ চিনবে। মাঝে মাঝে আমাদের সমাজের কিছু অসুস্থ বিকৃত মানুষকে জানবে, আর পরবর্তীতে অবশ্যই তাদের এড়িয়ে চলবে। আর একটু আগে ওখান থেকে কোন ছেলেরা যেন বললো না, সমাজের মানুষ কি শিখবে? আরে ভাই, তোমরা কি শেখাচ্ছ সমাজকে? নোংরামি, ফাতরামি, রাহাজানি। এই যে কদিন আগে একটা শিশু ধর্ষণ হলো, সেখানে তো প্রতিবাদ করো না। এখানে সেখানে চুরি ডাকাতি হচ্ছে, কেউ শত্রুতা করে কারো গলা কেটে ফেলছে। আশ্চর্য সমাজ আমাদের। অহেতুক কোন শিক্ষক কোন সেলিব্রিটি কি করলো সেই খবর গুনতে থাকো সারাদিন। তোমাদের থেকে সমাজ কি শিখবে? তোমাদের থেকে সমাজ যদি কিছু শিখতই, তবে দেশে এখন আর এত অন্যায় অপরাধ হতো না। বর্তমানে আবার সমাজ আছে নাকি? যে যার নিজের মতো চলে। আরে সমাজই যদি থাকতো, তবে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ছেলেরা ইভটিজিং করলে সমাজের আর 5টা লোক এগিয়ে এসে মেয়েটাকে সাহায্য করতো। কই, তা তো করে না। যে যার কাজ নিয়ে ব্যস্ত। অন্যের কথা ভাববার সময় আছে নাকি কারো? সকলে নিজের পকেট ভরতে ব্যস্ত। সমাজ আছে, কিন্তু সমাজের মানুষগুলোর মনে বর্তমানে একতা নেই, সাহস নেই। কেউ তো পশুর সমান, কেউ কেউ পশুর চাইতেও নিকৃষ্ট। যেসব মানুষজন ছোট্ট শিশুদেরকে ধর্ষণ করতে পারে, তারা আবার মানুষ হয় কেমনে? দেশে ধর্ম নিয়ে টানাটানি। আরে ভাই, আমরা সবাই তো মানুষ, যার যার ধর্ম শেষে পালন করো না। কেউ তো বাধা দিচ্ছে না, তবুও কেন এত হানাহানি? এই যে মন্দির ভাঙে, মসজিদ ভাঙে, কেন ভাই? কেন এত হিংসা, পরাবলম্বন? আমাদের প্রিয় নবীর শিক্ষা ভুলতে বসেছে মানুষ। দিনে কে কয় ওয়াক্ত নামাজ পড়ে? কে কতবার আল্লাহকে স্মরণ করে? সমাজের খবর রাখো তোমরা? সারাদিন ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে থাকো, আর প্রাইভেট মেডিকেলে পড়ে বাপের অন্ন ধ্বংস করো।
নিস্তব্ধ চোখ বড় বড় করে নিজের রাগ সম্বরণ করলো। সবাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। ভিড় থেকে নিস্তব্ধ ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। নিলয় সাহেব গর্বে ছেলের পিঠ চাপড়ে বুক ফুলিয়ে শুধালেন, বেস্ট অফ লাক মাই সান। আজ যেভাবে নিচের ফুল শুধরে নিজ ইগো পাশে রেখে অর্ধাঙ্গিনীর পাশে দাঁড়ালে, আই প্রাউড অফ ইউ মাই সান। আশা করি ভবিষ্যতেও আজন্মকাল নিজ অর্ধাঙ্গিনীর হাত শক্ত করে ধরে রাখার চেষ্টা করবে। নিস্তব্ধ কণ্ঠ নিচু করে নিলয় সাহেবের কানে কানে বলল, ইগো নয় বাবা, ভালোবাসা। আমি তোমার বৌমাকে ভালোবাসি বাবা। আজ ভালোবাসা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। তুমি মাকে যতটা ভালোবাসো, আমি আমার বউকে তোমার থেকেও বেশি পরিমাণ ভালোবাসি। ছেলের কথায় নিলয় সাহেব চোখ গরম করে চাইলেন একটা কথা বলে যদি সে শান্তি পায়। ভালোবাসা স্বীকার করবে, তবুও নিচু হবে না, মানে আমাকে টেক্কা দিতেই হবে। তবে সে যাই হোক, টেক্কা তো দেবেই। ছেলেটা কার দেখতে হবে না? ভাবনার মাঝেই ভদ্রলোক আনমনেই হাসতে লাগলো। নিস্তব্ধ ভ্রুকুচকে বলল, মাথা ঠিক আছে তো তোমার? একা একা হাসছো কেন? ভদ্রলোক ছেলের কথার থতমত খেল। ছেলেকে পাত্তা না দিয়ে তাসফির মাথায় হাত বুলিয়ে বলল, এই যে মামনি, আর কোনো চিন্তা নেই বুঝেছো? ছেলে যখন মেনে নিয়েছেই, তখন আর ঝামেলা করো না মামনি। তোমার এক বাবা নেই তো কি হয়েছে, আমি আরেক বাবা আছি না? তোমার সঙ্গে তোমার বড় মশাই স্বয়ং আছেন, আমার গোটা পরিবার আছে। আর কিসের চিন্তা তোমার বলো? বাসন্তী পিছু থেকে তাসফিকে জড়িয়ে ধরে বলল, আর এই যে আমি আছি সবসময় আমার মিষ্টি বোনু প্লাস ভাবির সঙ্গে। আজ নিস্তব্ধ ও নিজে খুব বড় ধরনের একটা শিক্ষা পেল। বদনা একবার যা রটে যায়, তা শুধরে নিলেও তার রেশ খানিকটা থেকেই যায়। এই যে আশেপাশে মানুষের ফিসফিস দেখে বোঝাই যাচ্ছে তা। তাই তো জীবনে ইচ্ছে করে এমন কোনো কাজকে অপ্রয়োজনীয় ফেলে রাখতে নেই। কখনো কখনো ছোট ছোট বিষয় বস্তুকেও তুচ্ছ করতে নেই। দেখবে তোমার অবহেলার কারণে একটা সময় সেই ঠিক তোমাকেই ভুগতে হবে। নিস্তব্ধ চোয়াল শক্ত করে তাসফির কান্নারত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধ এখন বিষয়টা খুব করে উপলব্ধি করতে পারছে। আসলে কিছু কিছু বিষয় আছে যা সময় থাকতে থাকতেই সকলকে অবগত করা উচিত। সময় পেরিয়ে যাওয়ার পর তার সামনে আসলে ভীষণ করে ভুগতে হয়। ক্ষতি বই কি, লাভ কিছুই হয় না। অর্ধাঙ্গিনীর আধভেজা শুষ্ক চোখ মুখ দেখে নিস্তব্ধ বড্ড মায়া হলো। তারা এখন বসে আছে গাড়িতে। তাসফি কান্না করেই যাচ্ছে। হাজার প্রশ্নের পরেও তাসফি উত্তর দিচ্ছে না। কি মুশকিল? নিস্তব্ধ অসহায় চোখে চেয়ে বলল, কি মুশকিল? এভাবে কান্না কেন করছো? সেটা তো বলবে নাকি? এভাবে মাঝ রাস্তায় গাড়ি থামালাম, কিছু বলছো না তুমি? তাসফি কোনো জবাব দিল না। নিস্তব্ধ পুনরায় কিছু বলতে নেবে তার আগেই তাসফি ঝাঁপিয়ে পড়ল তার কোলে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নিস্তব্ধ মুচকি হেসে প্রেয়সীকে আগলে নিল, আদরে চুমু খেলো কপালে। তাসফি ফিসফিস করে আমোদিত স্বরে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ডাক্তার সাহেব। আলিঙ্গন রজনী ভাঙতেই নিস্তব্ধ ফোন বেজে ওঠার যথেষ্ট ছিল। নিস্তব্ধ ফোন রিসিভ করলো। হ্যাঁ হৃদয়, বলো। কোনো ক্লু পেলে? উপাসের ব্যাগদের কথা শুনে মুহূর্তে নিস্তব্ধর হাসি খুশি চোখ মুখ পাল্টে রাগে লাল হয়ে উঠল মুখশ্রী। তাসফি নিজেও ভয় পেয়ে গেল। কি হয়েছে ডাক্তার সাহেব? নিস্তব্ধ তাসফিকে নিজ বক্ষের সাথে চেপে ধরে উচ্চারণ করলো, আরাধ্য, আরাধ্য। প্রকৃতি জুড়ে মৃদু সমীরণ বইছে। পাখিদের কণ্ঠস্বর আকুলতা। মেঘে ঢাকা আকাশ এখন উন্মুক্ত। উমাদের ন্যায় চলছে নিস্তব্ধর 4 চাকার গাড়িটি, শত তারা তার গন্তব্য পৌঁছানোর। এইমাত্র নীলপদ্ম নামের আইডি থেকে আরাধ্য তার দ্বিতীয় ভিডিওটি পাবলিশ করলো তাদের কলেজের গ্রুপে। সেখানে সে মাথা নিচু করে বসে নিজের অপরাধ স্বীকার করেছে। সেখানে সে স্পষ্ট করে বলেছে সে নিজের সুবিধার্থেই তাসফি এবং নিস্তব্ধ স্যারের ভিডিওটি করেছিল এবং পাবলিশ করেছিল। সে জানতো তারা বিবাহিত, তবু তাদের দুর্নাম ছড়াতেই সে এমনটা করেছে। সে এখন সকলের নিকটে ক্ষমাপ্রার্থী। সে তার অপরাধ বুঝতে পেরেছে। এই ভিডিও দেখার পর সকল শিক্ষার্থী আরও আফসোসের সুর তুলছে। শুধু শুধু তারা নিস্তব্ধ স্যার আর তাসফিকে জড়িয়ে কতগুলো নোংরা কথা বার্তা বলল। নিস্তব্ধ আর তাসফি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আরাধ্যর বাসার সামনে। আরাধ্যর নামটা শুনে সেও কিছুটা থমকে গিয়েছিল প্রথমে। বিশ্বাস করতে খানিকটা কষ্টই হয়েছিল তারও। আরাধ্যকে নিজের ভাইয়ের স্থানে বসিয়েছিল সে।
এই প্রথমবার তাসফি বোধহয় ভুল মানুষকে বিশ্বাস করে ঢুকে গেল। আরও কি কেউ আছে সেই লিস্টে? যেটা এক নিমিষেই কেমনে তাদের বন্ধুত্বের ফাটল ধরিয়ে দিল? কেন করলো এমনটা? কি ক্ষতি করেছিল তাসফি তার? তার জবাব নিতেই তাসফি এসেছে। নিস্তব্ধ আরাধ্যর নাম ধরে চিল্লিয়ে ডাকতে লাগলো। আরাধ্যর বাবা মা সেই সময় কেউই বাড়িতে ছিলেন না, দুজনেই কর্মজীবী মানুষ। আরাধ্য, আরাধ্য, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, কুইক! নিস্তব্ধ রাগে ফুঁসছে। নিস্তব্ধর কণ্ঠ পেয়ে আরাধ্য ভয়ে কাঁপতে লাগলো। আজকে বোধ হয় তার নিস্তার নেই, তবুও সে তো অপরাধী। আরাধ্য এক পর্যায়ে ছুটে বের হলো, তার আর সহ্য করতে না পেরে। আরাধ্যকে দেখা পেতেই নিস্তব্ধ এগিয়ে আগুন যেন দাউ দাউ করে বেড়ে গেল। সে তেড়ে গেল ওর দিকে, হাতের মুখে কিল ঘুষি মেরে অস্থির করে তুলল। তাসফি থামাতে চেয়েও পারছে না নিস্তব্ধকে, টেনেও সরাতে পারছে না। এমনটা হবে জানলে সে আসতো না কিছুতেই। সে তো রক্তারক্তি চায়নি, লোকটা বেজায় ক্ষেপে আছে। সুজন গাড়ি থেকে নেমে দৌড়ে এলো। নিস্তব্ধ, কি করছিস? থাম, সেটা ওর ভুল স্বীকার করেছে। থাম ভাই। সুজন কোনো রকমে নিস্তব্ধকে থামালো। ছাড় আমায় সুজন, আজ ওকে চরম শিক্ষা দেব। সব জানার পরও এত বড় স্পর্ধা ও পায় কি করে? আরও তো তখন ওর দু হাত পেছনে মাটিতে ঠেকিয়ে বসে রয়েছে ক্লান্ত ভঙ্গিতে। ধস্তাধস্তি করে কিছুটা জখমও হয়েছে সে। সুজন ওদের থামিয়ে আরাধ্যর দ্বিতীয় ভিডিওটি ওপেন করে দেখল। সুজনকে নিস্তব্ধ আসার পথেই মেসেজ করেছিল আরাধ্যর কথা বলে, তাই তো ছুটে এসেছে। সে ঠিক জানে নিস্তব্ধ এখানে এসে কি করতে পারে। বন্ধুকে সে হাড়ে হাড়েই চেনে। তাসফির ভিডিও দেখা শেষে আরাধ্যর দিকে এক পলক চেয়ে এগিয়ে গেল। বসে থাকা আরাধ্যর শার্টের কলার ঝাঁকিয়ে কণ্ঠে বিষাদ ঠেসে শুধালো, কেন করলি এমনটা? বল বল, কেন করলি? কি লাভ হলো তোর এতে, বল। তাসফি এই পর্যায়ে আরাধ্যর গালে থাপ্পড় মেরে বলল, চুপ করে থাকিস না আরাধ্য, বল প্লিজ ভাই। এই আরাধ্য, বল না। ভাই ডাক শুনে আরাধ্য ছলো ছলো নয়নে তাকালো তাসফির পানে। তাসফির চোখেও জল। আরাধ্য স্পষ্ট ঠাহর করতে পারল তার জীবন থেকে দমকা হাওয়ার ন্যায় নিজ হাতে কিছু সুখ বিসর্জন দিয়ে ফেলেছে সে। পুনরায় চাইলেও সে আর তা ফিরিয়ে আনতে পারবে না। বিশ্বাস একবার ভঙ্গ হলে পুনরায় গড়া প্রায় অসম্ভব ব্যাপার। পুনরায় গড়লেও মনের মাঝে সেই চির থেকেই যায়। ঝোঁকের বশে করা কাজ আজ তার নিকটে হতকারিতা। দীর্ঘশ্বাস ফেলল আরাধ্য, অতঃপর খুলে বলল কালকের ঘটনা। আরাধ্য মানসাকে পছন্দ করে। কলেজের শুরু থেকেই সে মানসাকে দেখে নিজের মন হারিয়েছে। তার প্রতি দুর্বল ঝোঁক তার, কিন্তু ভয়ে সে কখনো নিজের মনের কথা খুলতে বলতে পারেনি ওকে। তারপর মানসার করা কর্মকাণ্ডে আরাধ্য কিছুটা আহতই হয়েছিল। সে বোঝেনি মানসা এতটা খারাপ একটা মেয়ে হয়ে উঠবে। কাল যখন মানসা তাসফির নিকটে ক্ষমা চাইল, আরাধ্য যেন নতুন করে আশার আলো দেখতে পেল। ভেবেছিল তার পছন্দের মানুষটা বোধ হয় এবারই সুমতি হয়েছে। তাই তো আরাধ্য সেই সময় ক্লাসের বেল শেষে মানসা যখন বাইরে এলো, তখন সেও বের হয়েছিল তাসফিদের আড়ালের এক ফাঁকে। ওয়াশরুমের সামনেই দোনামোনা করতে করতে শেষমেশ মানসাকে আরাধ্য প্রপোজ করেই বসে। সে কিছুটা হীনমন্যতায় ভুগছিল, তবে এই সুযোগ হাতছাড়া করতে ইচ্ছে হয়নি। আরাধ্য বোধ হয় তখন ঘোরের মাঝেই ছিল, কি থেকে কি করেছে নিজেই জানে না। মানসা তখন মুচকি হেসে আরাধ্যর কাঁধ ধরে বসা থেকে দাঁড় করালো। মানসার স্পর্শেই আরাধ্যর বুকের মাঝে ধুকপুক শব্দের ঢোল বৃদ্ধি পেতে লাগলো। তার মনের মাঝে থাকা প্রণয়ের দহন তাতে আশকারা পেয়ে দাও দাও করে জ্বলে ওঠে, চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মানসা তখন মুচকি হেসে বলল, আরাধ্য, আমি তোমায় অ্যাকসেপ্ট করতে পারি, তবে জানো তো এই নিষ্ঠুর দুনিয়ায় এমনি এমনি কিছু পাওয়া সম্ভব নয়। তোমাকেও যে আমার জন্য কিছু করতে হবে। কি সোনা, করবে তো? আরাধ্যর চোখ চকচক করে উঠল। কি করতে হবে বলো, তোমার জন্য আমি সব করতে রাজি। এই পর্যায়ে আরাধ্য মানসার হাত ধরে ফেলল। মানসার হাত শক্ত করে চেপে ধরে বলল, বিশ্বাস করো, যা বলবে আমি তাই করব আমি। মানসা তখন মুচকি হাসলো, বলল, চিন্তা করো না সোনা, আমি তোমায় সঠিক সময় সব বুঝিয়ে দেব। যাও এখন ক্লাসে যাও, দুষ্টু ছেলে। মানসা চলে যেতে নিলে আরাধ্য পিছু ডেকে শুধালো, তবে কি আমি ধরে নেব তুমি আমার প্রস্তাবে রাজি? মানসা পিছু ঘুরে রহস্যময়ভাবে হেসে শুধালো, সেটা না হয় তোমায় রাতে বোঝাবো, কেমন? আরাধ্য যেন তখন আকাশে উঠছিল। ক্লাসের এক ফাঁকে মানসা তার মোবাইল নাম্বারটাও দিয়ে যায়।
ফেসবুক আইডিতেও সে প্রতিদিন ফলো করে মানসাকে সবার আড়ালে। রাতে যখন মানসা তাকে নিজে থেকে মেসেঞ্জারে নক দিল, সেজন্য আকাশেই ভাসছিল।